জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়েছে, মন্তব্য ফারুকের, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব, বিকেলে প্রতিমা বিসর্জন। এবং ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, নারায়ণগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত আরও 2 জন। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। আপনাদের সাথে আছি আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। জাতিসংঘের প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগে ফোরামের উদ্যোগে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যারা পাহাড়ে এই অশান্তি সৃষ্টি করেছেন, যারা অনৈক্য সৃষ্টির জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টায় লিপ্ত। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া এবং নিষিদ্ধ হওয়ার বিষয়ে একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যারা পাহাড়ের এই অশান্তি সৃষ্টি করছে, যারা আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির প্রয়াস পাচ্ছে, যারা সামনে নির্বাচনকে নিয়ে বানচালের একটা প্রচেষ্টায় লিপ্ত আছে, যারা নির্বাচনকে মেনে নিতে পারছে না, কেউ কেউ বলা শুরু করেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচন কি করতে পারবে? তা তো সরকারের আইন মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে তারা নির্বাচন করতে পারবে। এইসব বিষয়গুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এবার শারদীয় দুর্গোৎসবের খবর। শুভ শক্তির জয় আর অশুভের বিনাশের এই বার্তা নিয়েই মা দুর্গা আজ ফিরে যাচ্ছেন কৈলাসে। ভক্তরা জানান, দুর্গার আশীর্বাদ নিয়ে ঘরে ফেরার যেমন আনন্দ, তেমনই রয়েছে বিদায়ের বিষাদ। আবির হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। অসুর বিনাশ করে দুর্গতিনাশিনী দুর্গা বিজয়া দশমীতে ফিরছে দেবালয়ে। ইতি হচ্ছে 5 দিনের পূজা অর্চনা আর অঞ্জলি। তাই বিষাদে চেয়ে গেছে দেবী দুর্গার ভক্তদের। তবে অসুর বধের এই দিনে আবির খেলায় মেতে ওঠেন ভক্তরা। দেবী দুর্গার স্বর্গে ফেরার আগে তার কাছে শান্তি, সমৃদ্ধির ও সুখ চাইলেন তারা। নতুন জীবন শুরু করছি, স্বামীকে নিয়ে, সংসার সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারে, এটাই প্রার্থনা আমার। কষ্টে দুঃখে একসঙ্গে মিলাই বলা যায়, কারণ আজকে মা চলে যাচ্ছে। দেশের মানুষ সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার যেন মঙ্গল হয়। চোখে মুখে বিষণ্ণতা বলে দেয় হারিয়ে যাচ্ছে কিছু একটা। দুর্গার আশীর্বাদ নিয়ে ঘরে ফেরা যেমন আনন্দের, তেমনি রয়েছে বিদায়ের বিষাদ। দশমী হচ্ছে খুব আনন্দের দিন, কিন্তু এই দিনই হচ্ছে আবার দুর্গাপূজা শেষ হচ্ছে, এজন্য আমাদের সবার মন একটু ভারী। একটু তো মন খারাপ আছে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে।
মার আশার। সবার মুখ বিষণ্ণ, সে আনন্দ নেই, অশ্রুসিক্ত সবাই। তবে কারো কারো কণ্ঠে উচ্চারিত হচ্ছে মহাদশমী শুধু বিদায়ের দিন নয়, এটি নতুন আশারও প্রতীক। সবার মঙ্গল করুক, আমাদের পরিবারের সবাই ভালো থাকুক, দেশের মঙ্গল হোক। মা এবছর আসছেন, সামনের বছর আসুক, প্রতি বছর আসুক, এটাই। ধর্মবিভেদ সবকিছু ভুলে যে সবাই একত্রে আনন্দ করতে পারি, এটাই চাওয়া। সবাই যেন সুখী শান্তিতে থাকে, দেশবাসীও যেন সুখী শান্তিতে থাকে, এটাই আমাদের প্রত্যাশা। সমাজের সকল অশুভ শক্তিকে পরাজিত করে দেবী দুর্গা সুন্দর পৃথিবী উপহার দিবেন, এমনটাই আশা ভক্তদের। নূর ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়ির সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ 3টি মামলা দায়ের করেছে। সকালে থেকেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ির সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খোলা রয়েছে। খাগড়াছড়ির সদর থানায় 144 ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে 6 থেকে 700 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সদর থানা উপপরিদর্শক শাহরিয়ার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহ উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। জলাবদ্ধতার কারণে বগুড়ার শাহজাহানপুরে শত শত একর জমিতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ করে দেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। আব্দুল ওয়াহাবের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। এটি কোনো খাল, বিল বা পুকুরের চিত্র নয়। এটি বগুড়া শাহজাহানপুর উপজেলার গোহাইল এলাকার ফসলি জমি। জলাবদ্ধতার কারণে এখানে চাষাবাদ করতে পারছেন না চাষিরা। কৃষকরা বলছেন, পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ করে দেয়ায় এবং এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতি বছর তাদের এই সমস্যায় পড়তে হচ্ছে। কৃষি অফিস থেকে পানি বাড়ানো ব্যবস্থা কোনো করে না, এই এলাকাতে আসেই না। এখানে আমার 3 বিঘা জমি আছে, 3 বিঘা জমি আমার ফসল হচ্ছে না, কিভাবে চলবো আমি বলেন তো? চলার কোনো পথই আমাদের নাই। স্থানীয় প্রভাবশালীরা পানি নিষ্কাশনের পথগুলো মাটি দিয়ে ভরাট করে দখলে নেয় প্রতি বছরই এসব ফসলি জমিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বিষয়টি প্রকাশ্যে ঘটলেও অদৃশ্য কারণে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এলাকার প্রভাবশালী লোকেরা তারা মাটি ভরাট করে পানি যাওয়ার রাস্তা এবং পানি যাওয়ার ব্রিজগুলো বন্ধ করে দেওয়ায় রবি শস্য থেকে শুরু করে সমস্ত আবাদের ফসল নষ্ট হয়ে যায়। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, খাদ্য থেকে দেশ বঞ্চিত হচ্ছে। পানি না দেওয়ার কারণে আমাদের ফসল হচ্ছে না, জমির ক্ষতি হয়ে যাচ্ছে, চতুর্মুড়া ধার দিয়ে আটকাছে, পানি দেওয়ার কোনো যাতায়াতের ব্যবস্থাই নাই। এক সময় এসব জমিতে বছরে 3 থেকে 4টি ফসল হতো। এখন একটি ফসল উৎপাদন করাই দায় হয়ে পড়েছে চাষিদের জন্য। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বগুড়ায় কাহালু উপজেলার বালনছড়া ইউনিয়নে যুবদল নেতা রাহুলকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে পুকুর লিজ নিয়ে মৃত রাহুল ও তার চাচার সঙ্গে তার বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন রাহুল ওই পুকুরে মাছ ধরতে গেলে জামিল ও তার সহযোগীরা বাধা প্রদান করে। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে জামিল ও তার সহযোগীরা ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে রাহুলকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ জানায় জামিলের বিরুদ্ধে ইতিমধ্যে 3টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে, আর এই হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডল পরিদর্শন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে দোহাইল পার নয়ামাটি এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, যুবদল নেতা আবু বকর সিদ্দিক, ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা সুমন ভূঁইয়া সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রূপগঞ্জ 1 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মীরা। দুলাল হোসেন বলেন, সারা দেশে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে কাজ করছে। সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে। এই ব্যাপারে দলের সহযোগিতা সব সময় থাকবে বলেও উল্লেখ করেন তিনি। দর্শক, প্রতিমা বিসর্জনে আরও খবর জানবো সহকর্মী শাহরিয়ার মাসুমের কাছ থেকে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হয় এবং আজ বিজয়া দশমীর মাধ্যমে কিন্তু প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই দুর্গাপূজার সমাপ্তি ঘটবে। আপনাদের যদি এখন দেখানোর চেষ্টা করি, আসলে আজ এই মুহূর্তে একটি প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে কিন্তু ঘাটে এসেছে। এখন আমি রয়েছি বুড়িগঙ্গা যে নদীর ঘাটটি রয়েছে, শত শত যে প্রতিমা কিন্তু এই ঘাটে এসে ভিড় জমিয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুব তৎপরতা রয়েছে। পুরো এলাকাটি কোনো রকম বিশৃঙ্খলা যাতে কোনো রকম কোনো অস্থিতিশীলতা না ঘটে সে উদ্দেশ্যে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন তারা কিন্তু এই প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে নৌকাটি ছেড়েছেন এবং তারা নদীর মাঝখানে গিয়ে কিন্তু এই প্রতিমাটি বিসর্জন দেবেন। এবং সারা বাংলাদেশে কিন্তু আজকে প্রতিমা বিসর্জনের মাধ্যমে কিন্তু শেষ হবে এই দুর্গাপূজার উৎসব। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এই বুড়িগঙ্গা নদীর ঘাটে এসে ভিড় করছে এবং প্রতিমা বিসর্জনের যে দৃশ্যটি সবাই কিন্তু ভাগাভাগি করে নিচ্ছে। তারা বিশ্বাস করেন যে এই সারাটি তাদের একটি বছর সেই তাদের শান্তি শৃঙ্খলা থাকবে, আবার নতুন করে পরবর্তী বছরে তিনি আবার মর্তে ফিরে আসবেন শান্তি শৃঙ্খলা নিয়ে। এই ছিল আমার কাছে বুড়িগঙ্গা নদীর ঘাট থেকে সর্বশেষ এখনকার পরিস্থিতি। এদিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা কমিটির আমন্ত্রণে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিলউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে পূজা কমিটির সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জীবন কানাই দাস ও সেক্রেটারি প্রবীর কুমার সাহা বিদ্যুৎ অতিথিদের স্বাগত জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী এবং মাকসুদা চৌধুরী সহ অনেকে। বাণিজ্য সংবাদ। বগুড়ার শিবগঞ্জের হিমাগারগুলোতে ব্যবসায়ী ও কৃষকরা লাভের আশায় আলু রেখে পড়েছেন বিপাকে। আলুর দাম কম হয় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ী ও কৃষক। সরকার কর্তৃক নির্ধারিত 22 টাকা কেজি দরে বিক্রি হওয়ার বিধান থাকলেও আইনটি কার্যকর না হওয়ায় লোকসানে চাষিরা। প্রতিনিধি আতাউর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বগুড়ার শিবগঞ্জ উপজেলা আলু চাষে বিখ্যাত একটি উপজেলা। এই উপজেলার আলু চাষিরা 20,000 হেক্টর জমিতে আলু চাষাবাদ করে থাকেন। প্রতি বছর মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত অধিক লাভের আশায় হিমাগারগুলোতে আলু সংরক্ষণ করেন, যেখানে প্রতি বস্তায় স্টোর ভাড়া গুনতে হয় 350 থেকে 380 টাকা। এবছর আলুর ন্যায্য দাম না পাওয়ায় হিমাগার থেকে আলু বের করতে পারছেন না ব্যবসায়ী ও চাষিরা। সব খরচ বাদ দিয়ে
বস্তা প্রতি দাম পাচ্ছেন ১০০ থেকে ১৫০ টাকা। ফলে ব্যবসায়ী ও চাষিদের কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে এবছর। সরকার কর্তৃক নির্ধারিত ২২ টাকা কেজি দরে আলু বিক্রি করতে পারলে কিছুটা লাভবান হতে পারত বলছেন চাষিরা। আমরা তো এমন অবস্থা মৃত্যুসজ্জায়, আমরা আলু কিনছি ৬০০ টাকা ৬২০ টাকা দাম আলু বিক্রি করে আমরা বস্তায় টাকা পাচ্ছি ২৬০ টাকা। ২৬০ টাকা বস্তায় তো কিনছি, ৮০ টাকা গাড়ি ভাড়া দিচ্ছি ১০০ টাকা। হায় কত অনেক টাকা লস। আমাদের সরকারের কাছে একটু আবেদন থাকবে যে আলুর একটা ন্যায্য বাজার দিয়ে আমাদের যেন পুঁজিটা ফেরত পায়। এবং আমরা আলু কিনলাম ২২ টাকা দরে বেচবো বলে সেই আলু আজ বিক্রি করতে হচ্ছে ১২ টাকা ৫০ পয়সা। আমরা চাই যে বাজার মোতাবেক আমরা কিনবো বেচবো। লেবারি করে খাওয়া লাগতেছে, আলু সর্বশান্ত সব শেষ, বাজার নিয়ন্ত্রণ নাই, কিছু নাই, আলু কৃষক দাম পাচ্ছে না, কি করবে? এ বিষয়ে হিমাগার ব্যবস্থাপক রবিউল হাসান জানিয়েছেন, চলতি বছরে এই হিমাগারে ২,৭৫,০০০ বস্তা আলু সংরক্ষণ করেছেন ব্যবসায়ীরা। আলুর বাজার মূল্য না থাকায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সরকার ২২ টাকা কেজি আলুর দাম নির্ধারণ করে দিয়েছে, সে নির্ধারিত দামে কেউ তো আলু বেচতে পারছে না। সমস্যাটা এখানে, সবাই চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। যে বেশি দাম শুনে কোনো মোকামে কোনো আলু মোকামে যারা থাকে, যারা আলু বাইরে যে আলুগুলো যায় মোকামে, আমাদের এখান থেকে ঢাকা বা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা যেখানে আলুগুলো যায় সেই মোকামে আলুর দাম বাড়ে না। এই লোকসান থেকে বাঁচাতে দ্রুত সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি আলু চাষিদের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নির্বাচন নিয়ে সংখ্যা বাড়িয়েছে মন্তব্য ফারুকের, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব, বিকালে প্রতিমা বিসর্জন। এবং ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল ৩ জনের, নারায়ণগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত আরও ২ জন। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।